হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, অবশ্যই দীপালিদিকে নিয়ে। তো অনেক কিছু কথা আজকের ভিডিওতে বলবো। আর তোমরা নিশ্চয়ই আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো না শরীরটা খুব একটা ভালো নেই। শরীরটা তো ভালো নেই আমার, প্লাস একটা টেনশানে আছি। কারণ কি, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ এই পোর্শনটা হঠাৎ করে দেখছি ফুলে উঠেছে। তো আমি তো ভয় পাচ্ছি। তো হাজব্যান্ডকে যেহেতু কাজে গেছে, তো এই ছবিটা এখানকার পাঠালাম। বলল যে হয়তো কোথাও আঘাত লেগেছে, নয় কিছু কামড়ে দিয়েছে, আর নচেত হতে পারে শিরাটা ফুলেছে। প্রথম কথা হচ্ছে কামড়ালে ব্যথা হবে বুঝতে পারবো, মানে মশা টোসা তেমন কিছুই নয়। দ্বিতীয়ত আঘাত, আমি কি বাচ্চা যেখান সেখান আঘাত লেগে যাবে সেটাও নয়। হঠাৎ করে দেখছি সকালবেলা এটা ফুলে উঠেছে, কোনো ব্যথা যন্ত্রণা কিছুই নেই। আর তার সাথে মাথাটা কিন্তু প্রচণ্ড ব্যথা। মানে আমার যখন অত্যাধিক ঠান্ডা লাগে তখন মাথা তো আগেও ব্যথা হয়েছে, বাট এরকম ফুলে ওঠেনি। তো সেই কারণে আমি একটু চিন্তায় আছি। যাই হোক, কারণ মাথা আর এই ধরনের শিরা পুরো বুঝতে পারে মাঝখানটা ফুলে উঠেছে, একটু চিন্তায় আছি। যাই হোক, কমলে ভালো, নচেত তো ডক্টরের কাছে যেতেই হবে। ঠাকুরের কাছে এটাই চাই যাতে কমে যায়। তোমরাও একটুখানি প্রে করো, কারণ এসব জিনিস মানে চিন্তার বিষয়। তো যাই হোক, তবুও মনে হলো ভিডিওটা করি, কারণ আমি হয়তো কালকের দিনটা ভিডিও দিতে পারবো কি জানি না, রাত্রের পর থেকেও ভিডিও দিতে পারবো কি জানি না। যাই হোক, যে বিষয়টা নিয়ে ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে দীপালিদির ভিডিও। দেখো, যে মনোমালিন্য, যেই ঝগড়া অশান্তি, যেই জিনিসটাই হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে গেছে বা থেমে যাবে, এটা আমরা প্রত্যেকেই চেয়েছিলাম। কারণ পারিবারিক কেচ্ছা, পারিবারিক দ্বন্দ্ব তারাই কিন্তু ইচ্ছাকৃত বিক্রি করে যাদের এটাই কন্টেন্ট। যেমন আমরা এই ওয়াইটিতে অনেক অনেক ব্লগারকে দেখেছি যে প্রতিনিয়ত ইচ্ছাকৃত কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেয়, যার জন্য আমি উদাহরণ হিসেবে এখন বলতেই পারি ম্যান্ডি এবং আমাদের নিপা আন্টি। তারা ইচ্ছাকৃত নিজেদের ভিডিওর মধ্যে পিঞ্চ মারা কথাবার্তা বলে বলে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে। কারণ কি, তারা জানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিলে ভিউজটা কিন্তু একটু বেশি হয়। কিন্তু এই দীপালিদির মতো মানুষ বা আদার্স যারা অনেকেই আছে, রিমি রূপা, এরা কিন্তু ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি দেয় না। এদের যেমন যখন পরিস্থিতি হয় তখন কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। তারপরেও দীপালিদিকে নিয়ে অনেক মানুষের অনেক রকম প্রবলেম এই কিছুদিনের ভিডিওকে কেন্দ্র করে। কারণ কমেন্টসগুলো তো দেখছি। মিতু কালকে একটা অনেক রাতে ভিডিও দিয়েছে, যদি পারি ওটাকে নিয়েও বলবো। তো অনেকটা রাতে, প্রায় কটা হবে, 10:30 এই সময়, 10টা হবে, আমার ঠিক এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, ওই সময় ভিডিও দিয়েছে। তো অনেকেই আগের দিনের ভিডিওতেও কমেন্ট করেছে তোমার দিদির টাকার লোভ হয়ে গেছে, তোমার দিদি উঠছে, তোমার দিদি ভাইকে অপমান করে এখন অনেক টাকা দুহাত ভরে ইনকাম করছে। জানি না কোন মানসিকতার মানুষ এই ধরনের কমেন্টসগুলো করে, কারণ সে কিন্তু ইচ্ছাকৃত বলেনি, সে বাধ্য হয়ে। মানুষের দেখবে দেওয়ালে পিঠ থেকে গেলে আর কিন্তু কিছু করার থাকে না, তখনই কিন্তু মানুষ এই যে ভেতরকার কথাগুলো আউটবাস্ট করতে বাধ্য হয়। তো জানতাম একদিন না একদিন মিটে যাবে, একদিন না একদিন সব শান্ত হয়ে যাবে। ওই জন্য বারবার বলেছিলাম যে যতই উত্তেজিত হও, যতই দুইজনকার মধ্যে কথোপকথন মানে কথা কাটাকাটি হোক, ভেতরের কথা রিভিল করো না। কারণ যেই কথাগুলো একবার রিভিল হয়ে গেছে সেগুলো কিন্তু তোমাদের মধ্যে মিল হয়ে যাবে, তোমরা আবারও ভাই বোন একে অপরের সাথে সুন্দরভাবে টাইম স্পেন্ড করবে। বাট ওই কথাগুলো কিন্তু তোমরা আর ফিরিয়ে নিতে পারবে না। কথাটি আছে, বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে সে গুলি কিন্তু আর ফেরত নেওয়া যায় না, তাই তো? তাই দিদিই বলো, ভাই বলো, বোনই বলো, যেই কাজটাই তোমরা করো না কেন একটু ভেবেচিন্তে করো। এটা তো গেল সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এবার হচ্ছে দীপালিদির কালকের ভিডিও। এতটা খারাপ লাগছিল, সত্যিই খুব খারাপ লাগছিল। কারণ কি জানো তো, একটা প্রবলেম, সেটার সলিউশন হয়তো আমরা সবাই মিলে ঠিক করে দিতে পারি একটা প্রবলেম, বাট একাধিক প্রবলেম যখন মানুষের মাথায় আসে না, তখন মানুষ এমনিতেই কিন্তু সুস্থ থেকেও রোগী হয়ে যায়। আর এক্ষেত্রে আমাদের দীপালিদি তো মানে তার একটা প্রবলেম ধরা পড়েছে, যদিও বা এখন নয়, অনেক আগেই। তবে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই, কারণ আমি ওই একই পথের পথযাত্রী। মানে এই আলসার রোগ আমি বলে নয়, আমার মেজো কাকিমা শাশুড়ির, আমার আজ থেকে প্রায় আমার ছেলের প্রায় 8-9 বছর আগে এই রকম প্রচণ্ড কষ্ট হতো। যা খেতাম সমস্ত কিছু অ্যাসিডিটি হয়ে যেত, বমিটিং হতো প্রচণ্ড পরিমাণে। মানে সামান্য একটা পাতিলেবুর রস বা পাতিলেবু বাদ দাও, সামান্য যদি আমি কোনো রকম কোনো
আপেলও খায়, মানে আপেল দেবে অনেক আপেল একটু টক টক, সেটাতেও আমার বুক জ্বালা দিত, সেটা খেয়েও আমি হজম করতে পারতাম না। তো যাই হোক, তখন অনেক ডক্টর দেখাই, অনেক রকম টেস্ট হয়, তখন কিন্তু আমার ওই আলসারের টেস্টটা দেয়, কিন্তু ঠাকুরের কৃপায় আমার ইয়েলো আসে। তবে বলেছিল যে তোমার কিন্তু ওই দিক ঘেঁষে যাচ্ছে, তুমি যদি নিজেকে না মেনটেন করো তাহলে কিন্তু তোমার ওই প্রবলেমটা হবে। তো তারপর থেকে আর কোনো রকম কোনো টেস্ট করানো হয়নি। প্রবলেম তো অবশ্যই হয়, ঝাল খেলে মনে হয় যেন গলাটা জ্বালা জ্বালা করছে, তবে ঝালটা যতটা পারি ইগনোর করি। তো যাই হোক, কিন্তু আমার মেজো শাশুড়ি, তার কিন্তু আলসার ধরা পড়েছে। আমার মেজো শাশুড়ি আজ থেকে প্রায় 4-5 বছর হয়ে গেল, বা তার বেশি হয়ে যাবে, কিন্তু সে কিন্তু এখন পুরোপুরি সুস্থ। দীপালিদি, আমি তোমায় বলছি, তুমি যদি ভিডিওটা দেখো, কেন বলছি, আমি নিজের চোখে দেখেছি আমার মেজো শাশুড়িকে। আমি তো রিসেন্ট এই বাড়িতে এসেছি ধরো আজ 5 বছর, বাট বিয়ের পর তো 5 বছর 6 বছর ওখানেই ছিলাম, মানে কাছেই, আমার কাছেই, ওখানে বাড়ির খুব একটা থাকার পরিস্থিতি ভালো না বলে এখানে আসা। তো যাই হোক, যখন ধরা পড়ে তখন কিন্তু আমার মেজো শাশুড়িও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল, বাট ডক্টরের ট্রিটমেন্ট অনুযায়ী সে যেমনভাবে ডক্টর ওষুধ খেতে বলেছে তেমনভাবে ওষুধ খেয়েছে, প্লাস কিন্তু খাবার দিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গুরুত্ব দিয়েছে। মানে কোনো কিছুই খেত না, সমস্তটাই সেদ্ধ খেত, মাছ প্রতিদিন খেত না, কিন্তু মাছও তো শরীরে প্রয়োজন, সেই কারণে হালকা তেলে ওই এপিট এপিট করে জাস্ট একটু ভেজে নিত, বেশিরভাগ কিন্তু সেদ্ধ আর ঝোল খেত, নানান রকম সবজি দিয়ে, মাছ না ভেজে একদম ঝোলের মধ্যে দিয়ে দেওয়া সেই মাছ দিয়ে ঝোল খেত, এবং ওষুধ তো খেতই। তো এইভাবে করে 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 কিন্তু আজকে আমার মেজো শাশুড়ি অনেকটা সুস্থ, অনেকটা মানে অনেকটাই, সমস্ত রকম কাজ বাজ সমস্ত কিছু করে কিন্তু আমার মেজো শাশুড়ি। তো যাই হোক, কিন্তু কোথাও না কোথাও দীপালিদির ক্ষেত্রে প্রবলেমটা আর্থিক প্রবলেম, কারণ এই সমস্ত রোগের কিন্তু ট্রিটমেন্টটা একটু অন্যরকম হয়। কারণ দেখো, একটা মানুষ, আমি হয়তো মুখে বলতে পারছি যে 365 দিন কিন্তু কেউ সেদ্ধ খেয়ে থাকতে পারে না, তাই না? মনে হবে যে আজকে একটু ঝোল খায়, বা আজকে একটু চিকেনটা স্টু করে খায়, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, বিনস দিয়ে, হ্যাঁ গোলমরিচ দিয়ে একটুখানি চিকেন স্টু করে খায়, বা একটুখানি মাছটাকে না ভেজে একটু হালকা মশলা দিয়ে একটুখানি সেটাকে সেঁকে খায়, এগুলো কিন্তু মনে হয়। কিন্তু এগুলো কিন্তু তখনই সম্ভব হয় যখন আর্থিক দিক থেকে পরিস্থিতিটা একটু ঠিক থাকে, এবং মেন্টাল যে দিক সেটাও কিন্তু ঠিক থাকে। কিন্তু দীপালিদির ক্ষেত্রে কোনোটাই কিন্তু মানে ঠিক নেই, আর্থিক অবস্থা সেটা তো একদম বেহাল। মানে আমি ভিডিও দেখতাম, বাট এতটাও কিন্তু আমি তার ডিটেলসে জানতাম না, কারণ সে কখনো বলেইনি। কালকে সে বলছে এই যে তার সোনা গহনা লোন, তারপর তোমার বন্ধক, ডক্টরের কাছে যাবে বলে 7,000 টাকা ধার, এগুলো তো আগে কখনো বলেনি না। তো সেগুলো বলছে, যত শুনছি যত দেখছি, সত্যি কথা বলতে প্রচণ্ড অবাক হচ্ছি। কারণ একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, জানো তো দীপালিদি, কথা দিয়ে আছে উতরাও চড়াও প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, আমার জীবনেও এসেছিল। কীভাবে সেই দিনগুলোকে কাটিয়েছি একমাত্র আমিই জানি। তবে আমি একটা কথা বলতে পারি, তোমার ছোট বোন হিসাবে, কোনো কিছুতে ভেঙে পড়ো না, কোনো কিছুতে ভেঙে পড়ো না। মানে অনেকেই হয়তো বিশ্বাস করবে না, আমার শরীরেও কিন্তু এখন অনেক প্রবলেম, মানে যে তোমাকে বলছি আলসারের প্রবলেমটা, সেটা হয়তো পুরোপুরি আমার ওই রেডটা হয়নি, বাট আমার পেটের মধ্যেই সবসময়ের জন্য এরকম গোল বল টাইপের একটা ঘুরতো আমার ছেলে হওয়ার আগে থেকেই। তো ছেলে হওয়ার পর সেটা মোটামুটি নিরাময় হয়ে গেলেও আবার কিন্তু ইদানিং সেই কষ্টটা হয়। অনেক রকম টেস্ট, অনেক রকম এন্ডোস্কোপি, এটা ওটা অনেক কিছু হয়, কিন্তু কোনো কিছুতেও সলিউশন হয় না। তো যেহেতু খাওয়া দাওয়া আমি এখন খুব মেনটেন করে চলি, খুবই মেনটেন করে চলে, মানে কি বলবো, রিচ জাতীয় জিনিসগুলো খাই না, মিষ্টি একদম খাই না, মানে অনেক কিছু মেনটেন করে চলি। তো ঠাকুরের কৃপায় ওই সমস্ত গ্যাস অম্বলের দিক থেকে অনেকটা বেটার। আবার বেটার বলতে নেই, বেটার বললে পরের দিনই কিন্তু সেই প্রবলেমটা চালু হয়ে যায়। তো তার জন্য কিন্তু কি খেতে হয়, ধরো পাকা পেঁপে, ফল, তার সাথে আদার্স অনেক জিনিস আছে, সেগুলো খেতে হয়, কিন্তু তার জন্য প্রয়োজন পয়সা করি। জানি প্রত্যেকটা মানুষেরই একটা প্রবলেম থাকে, তারপরেও মানুষকে চলতে হয় বাঁচতে গেলে। কিন্তু সেক্ষেত্রে দীপালিদি কি করবে, কারণ তার আর্থিক পরিস্থিতিটাও কিন্তু খুব একটা ভালো নয়। শুনলাম তার এই যে লোন, মানে 40,000 টাকা না 45,000 টাকার একটা ব্যাংকের যে সোনা গহনা, মানে তার মেয়ের জন্য গলার চেন এবং একটা কানের করেছিল, এবং সেটা ওয়াইটির টাকা নয়, আদার্স কোনো টাকা নয়, হাঁস মুরগি, তারপরে জমি নিরানো, এগুলো করে এই টাকাগুলো জমায় দীপালিদি। এবং সেগুলো যখন প্রচণ্ড হারে তার রোগটা বেড়ে যায়, কোনো রাস্তা খুঁজে না পেয়ে সেই টাকাটা সে ব্যাংকে গোল্ড লোন নিয়ে সেই টাকাটা নেয়। সেটা 1 বছর হয়তো হতে চললো, টাকাটা এখনও পর্যন্ত শোধ করতে পারেনি, তাই তার চিন্তা যে সোনাটা আমার হাতছাড়া হয়ে যাবে। দেখো, এক্ষেত্রে আমি অন্য কিছু বলতে পারি না, একটাই সলিউশন দিতে পারি,
যে কেউ বলছি বলে কেউ কিছু মনে করো না, প্রত্যেকটা মানুষের লাইফেই আমি জানি প্রবলেম আছে, তবুও বলবো কল্পনাকে একবার বলে দেখতে পারো, সে তো নিজের বোন, তুমি তাকে প্রতি মাসে মাসে 5,000, 2,000, 3,000 এইভাবে দিয়ে দিও। কারণ এখনকার সময় সোনার যা দাম, আমার মনে হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ওই হাঁস মুরগি পুষে বা একটু একটু করে টাকা জমিয়ে আমরা করতে পারবো। এটা প্লিজ কেউ কিছু খারাপ মাইন্ড করো না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। তো যদি কল্পনা কিছুটা দেয়, ধরো 30,000 টাকা দিল, আর তুমি 10,000 টাকা কোথা থেকেও জোগাড় করে যদি অন্তত ওই ব্যাংকের সোনাটা ছাড়াতে পারো, তাহলে কিন্তু একটা ভালো কাজ করবে আমার মনে হলো। কারণ ও তো নিজে, তুমি প্রতি মাসে মাসে তাকে দিয়ে দিও, তোমাকে তাকে সুদটাও দিতে হচ্ছে না, আসলটাই তুমি শুধু মিটিও। এটাতে অবশ্যই কল্পনার হাজব্যান্ডেরও একটা পরামর্শ থাকাটা উচিত, শুধু কল্পনার ডিসিশান নিলেই তো হবে না, কল্পনার হাজব্যান্ডেরও একটা ডিসিশান নেওয়া আছে ব্যাপার এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার বড় মেয়েটাকে তুমি পারলে একটু টিউশন পড়াতে বলো, কারণ এখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াবার জন্য কিন্তু অনেকেই টিউশন খোঁজে। তোমার মেয়ে যদি মান্থলি 1,000 টাকাও ইনকাম করে, তাহলে কিন্তু একটু হলেও কিন্তু সাশ্রয় হয়, মানে সে টিউশন করে তার নিজের টিউশনের মাইনেটা কিন্তু জোগাড় করে নিতে পারবে। এবং তার সাথে তুমি এই যে টাকাটা ধার নিলে 7,000 টাকা, তুমি বললে ওয়াইটির পেমেন্ট পেয়ে তুমি দিয়ে দেবে, আচ্ছা আমি মেনে নিলাম তুমি ওয়াইটির পেমেন্ট পেয়ে 7,000 টাকা দিয়ে দেবে, বাট সংসারটা কি করে চলবে? কারণ তোমার যে বটগাছ মানে তোমার যে হাজবেন্ড, সেও তো সেই রকমভাবে কোনো দিক থেকেই পারফেক্ট নয়, বলছি বলে কিছু মনে করো না, পারফেক্ট নয় মানে পারফেক্ট নয়। কারণ যে স্ত্রীটা এতটা স্ট্রাগল করে নিজের সন্তানদের মানুষ করছে, নিজে এরকম একটা রোগে আক্রান্ত, তারপরেও হাজব্যান্ড কি করে তাকে ভালোবাসলে গায়ে হাত তোলে। আর সে যখন দেখছে যে বাড়িতে একজন অসুস্থ রুগী আছে, সে নিজেকে আবার অসুস্থ বানাবার জন্য কী করেই বা এটা করে, কী করেই বা মানে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আসে, সত্যিই আমার ভাবতে অবাক লাগছিল, সত্যিই দীপালিদির ভিডিওটা দেখে খুব খারাপ লাগছিল। তো আমি একটা কথা বলবো, কার কি হয়েছে, কে কোন রোগে চলে গিয়েছে, কে কোন রোগে কতটা ভেঙে পড়েছে, এটা না করে চিন্তাটা পজিটিভ রাখো। এই যেমন আমি তোমায় বললাম, আমার মেজো শাশুড়ি আমি নিজের চোখে দেখেছি অল টাইম কীভাবে কষ্ট পেত, খালি বলতো দেখো না ছোটো বউ এত বুক জ্বালা করছে। আমি বলতাম কাকুমনি জলটা একটু বেশি করে খাও, সেদ্ধ খাও, এটা ওটা খাও। তো এখন সেই মানুষটা কিন্তু সুস্থ। তাই নেগেটিভ কার কি ক্ষতি হয়েছে এটা ভেবো না, পজিটিভটা ভেবো, তাহলে দেখবে তুমি মন থেকে, কথাতেই আছে যে রোগ তো আমাদেরকে চেপে ধরেই, আর আমরা যদি মেন্টাল দিক থেকে বা নিজেদের মানে কি বলো চিন্তা ভাবনায় দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো পরিস্থিতি হয়। তাই নিজেকে স্ট্রং রাখতে হবে। আর কি জানো তো, নিজের জন্য না হয় নিজের 3 সন্তানের জন্য। দেখো এইবার আলসার রোগটা কিন্তু অনেক কারণে হয়, খালি পেটে থাকার জন্য হয়, মানে অতিরিক্ত কিছু নেশা করলে হয়, এগুলো হয়। বাট অনেক সময় অনেক কিছু কারণ থাকার পরেও কিন্তু কোনো কারণই হয়তো তুমি করোনি, তারপরেও হয়তো হয়েছে, কারণ কার শরীরে কখন কোন রোগটা হয়ে যায়। তবে আমার যেটা মনে হচ্ছে তোমার না খেয়ে থাকার জন্যই হয়েছে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এটাই হয় যে সকালবেলা উঠে ওই একটু চা বিস্কিট খেলাম, তারপরে সন্তানকে খাওয়ানো, তার স্কুলের টিফিন তৈরি করানো, হাজব্যান্ডের অফিসের ভাত রান্না করা, সংসারের কাজবাজ। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হেল্পিং হ্যান্ড খুব কমই থাকে। হ্যাঁ এখন প্রত্যেক ঘরে ঘরেই আছে, বাট আমারও নেই, আমি সমস্তটাই নিজেই করি। তো সেখানে আমারও এরকম হয়ে যায়, জলখাবারে খাবারটা প্রায় দিনই মিস হয়ে যায়, কিন্তু ওই করতে হবে, কিছু করার নেই। জলখাবারে খাবার তোমারও হয়তো এই কারণেই হয়েছে, তুমি অতিরিক্ত গ্যাপ দিয়েছো খাবারের মধ্যে। আর তুমি পান খাও, হ্যাঁ পান খাওয়াটা খারাপ আমি বলবো না, কারণ অনেকেই মানে অনেক ডক্টরের কথা শুনেছি যে পান মানে একসাথে কি বলবো চিবিয়ে খেয়ে নেওয়াটা ভালো না, একটু একটু করে চেবালে যেই রসটা বেরোয় ওটা নাকি শরীরের জন্য খুব উপকার। বাট সেই পানটা যেন নেশায় পরিণত না হয়ে যায়। পান খাচ্ছ দিনে একটা ঠিক আছে, বাট সেটা যদি তুমি 1 ঘন্টা অন্তর অন্তর খাও, সেটাও কিন্তু ভালো না, মানে কোনো জিনিসই কিন্তু শরীরের জন্য অতিরিক্ত ভালো না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো আমার ভিউয়ার্সদেরকে যে দীপালিদির সত্যিই পরিস্থিতিটা খুবই খারাপ। একদিকে লোন, একদিকে নিজের সন্তানদের টিউশনের মাইনে পর্যন্ত দিতে পারেনি, অপরদিকে কার কাছে ধার নিয়েছে, তার যে গোল্ড লোন নেওয়া আছে সেটা, মানে চারিদিকে জর্জরিত, তার মধ্যে আবার রোগ ধরা পড়েছে।
তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, কারণ দেখো সত্যি কথা বলতে আগের দিনই আমার তানিয়া দিদিভাই আমাকে কমেন্টস করেছে, পায়েল এই আইডিটাকে আমি তো চিনি না, তবে তুমি বললে আমি ভিডিওটা দেখব। আমি রিকোয়েস্ট করবো আমার এরকম প্রত্যেকটা ভিউয়ার্সকে যে হ্যাঁ, প্রথম তোমরা যখন আমাদের দীপালিদির ভিডিও, মানে আইডিটার নাম হচ্ছে মা মেয়ে ব্লগস, আইডিটার নাম হচ্ছে মা মেয়ে ব্লগস, যেমন ঠিক রিমি রূপাকে দেখতে বলেছি তেমনই তোমাদের হয়তো ভালো লাগবে না, মানে প্রথম তোমরা বুঝতে পারবে না যে কি ঘটনা, এটা কার মেয়ে, এরা ক ভাই বোন, এর বাবাকে, এর মাকে, এর ভাইকে, এগুলো তোমরা বুঝতে পারবে না, কারণ তোমরা কখনো দেখোনি। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখবে যে এরকম ওয়াইটিতে অনেক মানুষ আছে যাদের কিন্তু মানে পয়সার প্রয়োজন নেই, তারপরেও তারা নোংরামো করে টাকা ইনকাম করছে এবং বিলাসবহুল লাইফস্টাইল কাটাচ্ছে, মানে অনেক কিছু থাকতেও তাদের কিছুই নেই, আরও চাইছে তারা। তো তাদেরকে ভিউজটা একদিন একটু কম দিয়ে, তাদের দেখবে না বলছি না, দেখো, বাট তাদেরকে দিনে একটুখানি ভিউজটা কম দিয়ে যদি এই আইডিগুলোকে দেখো না, আমার মনে হয় একটা মানে সুন্দর লাইফস্টাইল ব্লগ দেখতে পাবে, একটা গ্রাম্য লাইফস্টাইল, কতটা স্ট্রাগল করে একটা মহিলা তার 3 সন্তান এবং তার পরিবারটাকে বাঁচিয়ে রাখে। এবং সবথেকে বড় কথা, এই যে আমরা জানি যে আমরা নারী, আমরা সব পারি, এই কথাটা সব ক্ষেত্রে কিন্তু এখন প্রযোজ্য হয় না, মানে একটুতেই অনেক নারীরাই ভেঙে পড়ে, এই এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। তো সেই দিক থেকে একটা নারী কতটা যুদ্ধ করে নিজের লাইফটাকে কাটাচ্ছে এইগুলো দেখতে পারো, কারণ কি দেখলে তোমাদেরও একটা শক্তি বাড়বে মনে, কি আমরা যে অল্পতেই ভেঙে পড়ি, আমি তো অন্তত এরকমই করি, যখন অনেক কিছুতে ডিপ্রেশনে চলে যায়, মানে ডিপ্রেশন মিনস ধরো এই এটা ওটা সেটা, মানে ভালো লাগছে না আর কোনো কিছু, তখন এই সমস্ত ভিডিওগুলো দেখি, তখন ভাবি এই মানুষটা যদি এতটা কষ্ট করে নিজের লাইফটাকে মানে চালাতে পারে, আমি তো তার থেকে একটু হলেও বেটার আছি, তাহলে আমি কেন পারবো না। এই যে একটা স্ট্রংনেস, এটা কিন্তু পাবে তোমরা দেখতে দেখতে, আস্তে আস্তে তোমরা সমস্তটা বুঝে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে, তোমরা প্লিজ দীপালিদির আইডিটায় ভিডিওটা দেখো, একবার ছেড়ে 10 বার দেখো, পারলে শেয়ার করো, এবং যদি তোমাদের দেখতে ইচ্ছা নাও করে, যখন শুতে যাচ্ছ ফোনটা চালিয়ে দাও, ভিডিওটা হয়ে গেলে ফোনটা অফ করে দাও, তাহলে কি হবে, তার মান্থলি একটা ইউটিউব থেকে পেমেন্ট পাবে, সেটা হয়তো আমি চাইছি এই 1 বছরের মধ্যে তার এই 40,000 না 45,000 টাকার লোনটা সেটা মিটিয়ে দিতে পারে, প্লাস দেনা মুক্ত হতে পারে। যে টাকাটা কারেন্ট ইনকাম হবে সেই টাকাটাই যা রোগের ট্রিটমেন্ট করবে, সংসার চালাবে। দেনাতে যদি যেই মানুষ একবার জড়িয়ে পড়ে না, লোন এমন একটা জিনিস, যার জীবনে লোন আসে তার জীবনটা কিন্তু জীবনেও তৈরি হতে পারে না। ওই লোন করে জীবনটা পুরো শেষ হয়ে যায়, প্রতি মাসে খায় না খায় চিন্তা একটাই, লোন দিতে হবে। কালকে ওরকম আমাদের জয়শ্রীদির ভিডিওটা দেখছিলাম, খুব খারাপ লাগছিল, আমি কমেন্টও করেছি, এবং সে তার মেয়ে দুটোর মুখে না কিছু তুলে দিতে পারছে না। আমি বলবো আমাদের দীপালিদিকে, তুমি জয়শ্রীর ভিডিওটা একবার দেখো, ওর দুটো মেয়েকে খেতে দিতে পারছে না, মানে দুপুরে যা হোক 2টো ডাল ভাত দিচ্ছে, জলখাবারে কিছু নেই, রাত্রিরে কিছু নেই, কিছুই নেই। মানে সে বলছে যে এইরকম মা থাকার থেকে যে মা নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না, সেই মায়ের আর পৃথিবীতে থেকে লাভ কি। কিন্তু তারপরেও যদি সে দুপুরে 2টো ভাত দিচ্ছে বেঁচে থাকতে, সে যদি চলে যায়, তাহলে দুপুরের ভাতটাও কিন্তু সন্তানদের মুখে আর জুটবে না। আজকে মানুষ পাশে আছে, কালকে নাও থাকতে পারে। তো একটা মা হয়ে হেরে না গিয়ে আমার মনে হয় নিজের জন্য না হয় নিজের সন্তানগুলোর জন্য স্ট্রং করা, মানে নিজেকে স্ট্রং করাটা কিন্তু প্রয়োজন আছে, উচিত আছে। তো আমি বলবো এই সমস্ত আইডিগুলোকে, জয়শ্রীদি তো ভিডিও দেয় না, তাকে কি ভিউজ দেওয়ার কথা বলবো, কিন্তু আমাদের দীপালিদি মানে মা মেয়ে ব্লগস প্রতিনিয়ত ভিডিও দেয়, এবং আমি দীপালিদিকে বলবো তুমি 30 মিনিটের করে ভিডিও দাও প্রতিনিয়ত, অন্তত এই কয়েকটা মাস, যে কটা মাস তুমি লোন টানা মেটাতে পারছো, 30 মিনিটের ভিডিও, এই গ্রাম্য পরিবেশ, এই গ্রাম্য তুমি কি লাইফস্টাইলে কাজকর্ম করছো এইগুলো দেখিও, রান্না করা, সবজি কাটা, ঝাঁট দেওয়া, ঘর গোছানো, গল্প করা, এগুলো দেখিও। ভিউয়ার্সরা তোমাদের, কারণ কি জানো তো, প্রত্যেকটা পরিবারেই তো এখন প্রবলেম চলে, তো সবাই কিন্তু এই ক্যাশ পেমেন্ট করতে পারে না, কারণ সবার পক্ষে সম্ভব নয়। আর এখন প্রত্যেকটা ঘরেই রোগ, এই যে বললাম রোগ শরীরের মধ্যে, আমারই মানে কি বলবো, প্রতি মাসে 6 মাস অন্তরই মানে এত শরীর অসুস্থ হয়, যাই হোক সে সমস্ত কথা আমি আর বলছি না। তো যাই হোক, মানে সবাই তো আর ক্যাশ দিতে পারে না, কিন্তু তারপরেও যদি আমরা ভিডিওতে ভিউজটা দিই, তাহলে কিন্তু একটা ইনকাম হয়।
আমরা তো নেট রিচার্জ করে অন্যান্যদের ভিডিও দেখি, তো আজকে যদি দীপালিদির ভিডিওটা একটু একবার ছেড়ে দুবার দেখি, বা আমাদের বাড়িতে যে কটা ফোন থাকে, কারণ এখন আমাদের প্রত্যেকটা মানুষের একটা করে ফোন, একটা করে ছেড়ে দুটো করে ফোন, তো সেই ফোনগুলো থেকে যদি একবার ভিডিওগুলো চালিয়ে দিই, দেখি আচ্ছাই না দেখি, তার ভিউজটা হয়, তার সেখান থেকে একটা ওয়াচ টাইম কালেক্ট হয়, সেখান থেকে একটা তার টাকা রোজগার হয়, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট না দিয়েও ইনডাইরেক্ট কিন্তু তার পাশে রয়েছি এবং তার এই অসময়ে তাকে কিন্তু আমরা হেল্প করছি। আরও একটা কথা আমি আমার ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার কথাটাই বলি, এরকম অনেক ভিউয়ার্সের সাথেই যোগাযোগ আছে, না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার কোনো যোগাযোগ কোনোদিনও নেই, বাট ভিউয়ার্সের সাথে আছে যারা সত্যি কথা বলতে খুব ভালো মানুষ, খুব উদার মনের মানুষ। আমি তাদেরকে তোমার আইডির লিঙ্কটা শেয়ার করব এবং পার্সোনালি রিকোয়েস্ট করব তোমাদের পাশে একটু দাঁড়াবার জন্য। না হয়তো বিশাল কিছু নয়, তবে কিছুটাও যদি হেল্প করতে পারে, তাহলে আমি জানবো আমার দ্বারায় কিছু মানুষ তোমার কাছ অবধি পৌঁছেছে। ভিউজ তো অবশ্যই তোমাকে দেবে, তাছাড়াও যদি কিছু মানে ক্যাশ দিতে পারে, কারণ সে অনেক কাউকে হেল্প করেছে, এটা আমি জানি, তার সাথে আমার পার্সোনালি কথাবার্তা হয় সেই ভিউয়ার্সের সাথে, তো আমি তার কাছ অবধি তোমার আইডির লিঙ্কটা পাঠাবো, আমি তাকে তোমার পাশে দাঁড়াবার জন্য রিকোয়েস্ট করব, এতটুকুনি করতে পারি। এবং বলবো যে যেভাবে ভিডিও দিচ্ছ দাও, নিজের মনকে শান্ত রাখো, রোগের জন্য এত ভেঙে পড়ো না, ফাইট করো। এবং ওই যে বললে না মনে হচ্ছে তো পকোড়াটাকে খাই, হ্যাঁ ইচ্ছা করে খাবে নাই বা কেন, অবশ্যই খাবে, কিন্তু কি করবে জানো তো, ওইভাবে করার মধ্যে নয়, একটা ননস্টিকের তাওয়া কষ্ট করে পারলে কিনে তাতে কোনো তেল নয়, তেলটাকে জাস্ট একটু ব্রাশ করে নেবে এবং নর্মাল যে সমস্ত সবজিগুলো হয়, গাজর, বিট, এগুলো দিয়ে অল্প একটুখানি বেসন দিয়ে সেটাকে একদম চেপে তুমি একটা পকোড়া, এখন নয় আজ থেকে 2-3 মাস পর তুমি তেল ছাড়া একদম খেতেই পারো, কারণ এইভাবে তো 365 দিন মানুষ বাঁচতে পারে না, তাই না? তো আমি আমার এইটুখানি বক্তব্য এই ভিডিওর মধ্যে রাখছি এবং আমি চেষ্টা করছি তোমার ভিডিওর লিঙ্ক মানে তোমার আইডির লিঙ্ক আমার যেই সমস্ত ভিউয়ারদের সাথে পরিচিত আছে যারা হেল্প করে তাদের কাছ অবধি পৌঁছে দিচ্ছে, এবং আশা রাখবো তারা কিন্তু তোমার পাশে দাঁড়াবে। এবং আমার ভিউয়ার্সদেরকেও বলবো প্লিজ আমাদের দীপালিদির পাশে দাঁড়িও। তো চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আমারও শরীরটা ভাল লাগছে না, তো চলো টাটা।